জাদু যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই দেখব আজ। একটি হাসি খুশি পরিবারকে নিমেষেই শেষ করে দিতে পারে। একটি পরিবারের উপর নেমে আসে কালো জাদুর ছায়া, পরিবারকে ধ্বংস করে ফেলে। কিভাবে এই পরিবার কালো জাদুর শিকার হলো, কেনই বা তাদের উপর কালো জাদু করা হয়েছে, সেটাই দেখব আজকের এই ভিডিওতে। গল্পের শুরুতেই আমরা একটা পরিবারকে দেখতে পাই। সেই পরিবারের সদস্য 4 জন। একজনের নাম কাবির, কাবিরের স্ত্রীর নাম জ্যোতি এবং তাদের 2 জন ছেলে মেয়ে আছে। বড় মেয়ের নাম জানবি আর ছোট ছেলের নাম ধ্রুব। এরপর আমরা কাবির আর ধ্রুবকে গাড়িতে দেখতে পাই। কাবির তার মেয়েকে দূর থেকে দেখছে। কাবির দেখতে পায় তার মেয়ে একটা ছেলের সাথে কথা বলছে। কাবিরের মেয়ে যখন তার বাবার কাছে আসে তখন কাবির তার মেয়েকে বলে, এই ছেলেকে পেয়ে তুমি তো তোমার বাবাকে ভুলে গেছো, কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। তখন জানবি তার বাবাকে এটা ওটা বলে মানিয়ে নেয়। জানবি এখানে তার বাবাকে বলে সে তার বন্ধুদের সাথে ঘুরতে যাবে, কিন্তু কাবির এখানে তার মেয়েকে কিছু বলে না। এরপর তারা বাসায় এসে পড়ে। তখন জানবি আবারও তার বাবাকে রিকোয়েস্ট করতে থাকে আর বলতে থাকে, বাবা প্লিজ আমি যাই, আমার সব ফ্রেন্ডরা যাচ্ছে, আমিও যেতে চাই, আর এইবার আমি সব থেকে বেশি অ্যালার্ট থাকবো, সবকিছুর দিকে খেয়াল রাখবো, তুমি প্লিজ আমাকে যেতে দাও। তার মেয়ের কথা কাবির ফেলতে পারে না এবং রাজি হয়ে যায়, কারণ কাবির তার মেয়েকে সব থেকে বেশি ভালোবাসে। তার মেয়ের জন্য সে সবকিছু করতে পারে। এরপর কাবির তার মেয়েকে বলে, তুমি যেতে পারো, তবে একটা শর্ত আছে, আমাকে সেখানে গিয়ে সব ডিটেলস বলবে, তুমি কখন কি করছো বা না করছো, আর তোমার লোকেশন সবসময় অন রাখবে, আমি দেখবো তুমি কখন কখন কোথায় যাচ্ছ। জানবি তখন বলে, এবার কিন্তু বেশি হচ্ছে বাবা, আমি তারপর কিন্তু সত্যি কখনো আর বাড়ি ফিরে আসবো না। কাবির বলে, তুই দুনিয়ার যেখানেই থাকিস না কেন আমি তোকে ঠিকই খুঁজে নিয়ে আসবো। তারপর জানবি বলে, ওকে ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে খুঁজে নিয়ে এসো। কাবির তখন বলে, আমাকে লাইভ লোকেশন দিতে ভুলবে না কিন্তু। এরপর দেখা যায় তারা গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছে। এখানে তারা অনেক মজা করছে, তারা অনেক সুন্দর সময় কাটাচ্ছে। তাদেরকে দেখে মনে হচ্ছে পৃথিবীতে তাদের মতো সুখী পরিবার আর দ্বিতীয়টা নেই। এরপর তারা গাড়িতে উঠে আবার চলতে শুরু করে। তখন ধ্রুব তার বাবাকে বলে তার এখন ওয়াশরুমে যেতে হবে। তখন কাবির ভালো একটি হোটেল দেখে সেখানে তাদের গাড়িটা দাঁড় করায় এবং ধ্রুবকে নিয়ে ওয়াশরুমে যায়। কাবির ওয়াশরুমে আসার পর তার সাথে ভানরাজ নামে এক লোকের সাথে দেখা হয়। এখানে ভানরাজ ফোনে কথা বলছিল। তার কথা দেখে মনে হচ্ছে ভানরাজ তার মেয়ের সাথে কথা বলছে। এরপর কাবির তার ফ্যামিলি নিয়ে খেতে বসে, কিন্তু জানবি তার মাকে বলে, দেখো মা, এই পরোটাতে অনেক তেল রয়েছে, এটা আমি খেতে পারবো না। তখন জানবির মা জ্যোতি অনেক রাগ করে, কেননা জানবি সারাদিন কিছুই খায়নি, এখন আবার এই পরোটাটাও খেতে চাচ্ছে না। জ্যোতি তখন কাবিরকে বলে, আমার চা খেতে ইচ্ছা করছে। তখন কাবির চা নেওয়ার জন্য যায়, কিন্তু সেখানে তার কাছে কোনো খুচরা টাকা ছিল না। ঠিক তখনই সেখানে ভানরাজ চলে আসে এবং কাবিরের চায়ের টাকাটা দিয়ে দেয়। তখন কাবির ভানরাজকে তার ফ্যামিলির সাথে বসে খেতে বলে। তখন ভানরাজ গিয়ে জানবির পাশে গিয়ে বসে আর জানবি কি বলে, তুমি কি কলেজে পড়ো? জানবি বলে, হ্যাঁ আমি কলেজে পড়ি। ওই সময় আবার কাবিরের ফোনে একটি ফোন আসে। তখন কাবির ফোনে কথা বলার জন্য সেখান থেকে উঠে যায়। তারপর ভান্ডার জানবিকে বলে, আচ্ছা তুমি আমার এই লাড্ডু খেয়ে নাও আর আমি তোমার ওই পরোটাটা খেয়ে নেই। জানবিকে লাড্ডু দিতেই লাড্ডুটা তার ভাই নিতে চায়। এর আগে জানবি লাড্ডুটা খেয়ে ফেলে। আর বাচ্চাদের তো স্বাভাবিকভাবে মিষ্টি জিনিস একটু বেশি পছন্দ, তাই জানবিও কিছু না ভেবে চিন্তেই লাড্ডুটা খেয়ে নেয়। আর এখান থেকে শুরু হয়ে যায় সর্বনাশের খেলা। কাবিরের পরিবারে অন্ধকার নেমে আসার সূত্রপাত হয় এখান থেকেই। জানবি লাড্ডু খাওয়ার সাথে সাথে সে চারদিকে কোনো কথাই যেন শুনতে পাচ্ছিল না, যেন মনে হয় জানবি অন্য জগতে চলে গিয়েছে। ঠিক ওই সময় সেখানে কাবির চলে আসে। তখন ভান্ডার সেই তেলে পোড়া রুটিটা জানবিকে আবার খেতে বলে আর বলে, তুমি এই রুটিটা খেয়ে নাও, খালি পেটে থাকার চেয়ে এই রুটিটা খেয়ে থাকা অনেক ভালো। তখন জানবি সবাইকে অবাক করে দিয়ে সেই রুটিটা খেতে শুরু করে। জানবির খাওয়া দেখে মনে হয় সে অনেকদিন ধরে কিছু খায়নি, সে এই রুটিটা অনেক তৃপ্তি করে খাচ্ছে। আর এই বিষয়টা কাবির এবং জ্যোতি দেখে অনেক অবাক হয়ে যায়, কেননা তাদের মেয়েকে তারা এতবার বলার পরেও সেই রুটিটা খায়নি, কিন্তু বাহিরের কেউ একজন বলায় জানবি রুটিটা খেয়ে নেয়। এদিকে কাবির আর জ্যোতি অনেক চিন্তায় পড়ে যায়, কেননা একটু সময়ের মধ্যে জানবির মধ্যে কিভাবে এত পরিবর্তন আসলো, কারণ জানবি কারো কথাই শুনতে চায় না। কিছুক্ষণ পর দেখা যায় জানবির কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করে। সে তার বাবাকে বলে, বাবা চলো এখান থেকে আমরা এখনই চলে যাই। এটা বলে জানবি সেখান থেকে বেরিয়ে পড়ে এবং গাড়িতে গিয়ে বসে যায়। এদিকে কাবির ভান্ডাজের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে উঠে পড়ে এবং তার ছেলেকে নিয়ে দোকানে যায় কিছু কেনার জন্য। এই সুযোগে ভান্ডাজ জানবিকে এক প্যাকেট বিস্কুট দিয়ে বলে, ফার্ম হাউসে গিয়েই এটাকে খেয়ে নিবে, ঠিক আছে? জানবি কেমন যেন বাধ্য মেয়ের মতো সব মেনে নেয়। তখন জ্যোতি তার মেয়েকে জিজ্ঞেস করে, সে তোমাকে কি বলেছে? তখন জানবি মিথ্যা বলে। সে বলে, আঙ্কেল শুধু বাই বলতে এসেছিল। তো যাই হোক, এরপর তারা সবাই ফার্ম হাউসে চলে আসে আর দেখা যায় জানবি গাড়িতে বসে বসে আগে সম্পূর্ণ বিস্কুটটা খেয়ে ফেলে। পরে দেখা যায় ফার্ম হাউসের কাছে গিয়ে বসে সবাই মিলে অনেক মজা করে। তবে ওই সময় জ্যোতির মোবাইল পানিতে ভিজে যায়। জ্যোতি মোবাইল রান্নাঘরের একটা ঝাড়ে রেখে দিয়ে ছাদে চলে আসে চুল শুকানোর জন্য। এই সময় জ্যোতি খেয়াল করে নিচে গেটের সামনে ভান্ডাজ দাঁড়িয়ে আছে। সে মুচকি মুচকি হাসছে আর কিছু অদ্ভুত কথা বলছে ইশারায়।
তাই সে ভয় পেয়ে নিচে চলে আসে আর কাবিরকে বলে, কাবির, ওই রেস্টুরেন্টে যে লোকটার সাথে দেখা হয়েছিল না, সে এখানে চলে এসেছে। কাবির তখন অবাক হয়ে যায় আর বলে, আমরা এখানে এসেছি এই কথাটা ভান্নাজ কিভাবে জানলো? আর এই কথাটা জানবিও শুনতে পায়। তারপর কাবির পুল থেকে উঠতে উঠতে দেখে ভান্নাজ তাদের বাড়িতে ঢুকে গিয়েছে আর তাদের রুমে হাঁটাহাঁটি করছে। তাই তারা তাড়াতাড়ি রুমে চলে আসে আর ভান্নাজকে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। ভান্নাজ ভালো মানুষের মতো বলে, আসলে আমি এখানে এসেছি আমার মোবাইল চার্জ দেওয়ার জন্য। হঠাৎ করে মোবাইলটা চার্জ শেষ হয়ে গিয়েছিল, সেজন্য বাধ্য হয়ে এখানে এসেছি। আর আমার মেয়ের কথা খুব মনে পড়ছিল, সেজন্য ভাবলাম এখানে চলে আসি আর জাহ্নবীর সাথে একটু দেখা করে যাই। জ্যোতি আর কাবিরের কাছে তার এসব কথাবার্তা অনেক অদ্ভুত লাগে। এদিকে জাহ্নবী তার বাবাকে বলে, বাবা, আমাকে আঙ্কেল অনেক রিকোয়েস্ট করেছেন ভেতরে আসার জন্য, তাই আমি তাকে নিয়ে এসেছি। আমি ঠিক করেছি তো, তাই না বাবা? কাবির বলে, হ্যাঁ, তুমি ঠিক কাজ করেছো। ভান্নাজ বলে, 10-15 মিনিটের ব্যাপার, আমি মোবাইল চার্জ দিয়ে চলে যাব, আর আপনাদের কোনো সমস্যা হবে না তো? কাবির তখন কি বলবে তা ভেবে পায় না, তাই সে ভান্নাজকে বলে, ওকে, আমি চার্জার নিয়ে আসছি, আপনি মোবাইলটা চার্জ করে নিন। তারপর কাবির জাহ্নবীকে বলে, যাও গিয়ে জামা চেঞ্জ করে নাও। কিন্তু জাহ্নবী ওই জায়গা থেকে সরে না, উল্টো সে ভান্নাজের দিকে এগিয়ে যায়। তখন ভান্নাজ বলে, জাহ্নবী, যাও গিয়ে কাপড় বদলে আবার নিচে চলে আসো। তখন দেখা যায় অদ্ভুত ভাবে জাহ্নবী তার সব কথা শুনছে আর সেখান থেকে সাথে সাথে চলে যায় তার ভেজা কাপড় বদলাতে। এরপর সে জ্যোতিকে বলে একটা ব্ল্যাক কফি দেওয়ার জন্য। জ্যোতি ভান্নাজকে কফি দিয়ে উপরে চলে যায়। এদিকে ভান্নাজ পায়ের উপর পা তুলে শয়তানের মতো হাসতে থাকে। জ্যোতি উপরে এসে কাবিরকে বলে, এই লোকটাকে এখনই আমার বাড়ি থেকে চলে যেতে বলো, একে আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। কাবির তখন বলে, শান্ত হও, মাত্র 15 মিনিটের ব্যাপার, তারপর সে চলে যাবে, একটু সহ্য করে নাও। ওদিকে দেখা যায় জাহ্নবী তার কাপড় বদলে নিচে চলে আসে। নিচে এসে জাহ্নবী ভান্নাজের সাথে গল্প করতে থাকে। গল্প করতে করতে জাহ্নবী ভান্নাজকে বলে সে লাদাখ যাচ্ছে ট্রিপে। এটা শুনে ভান্নাজ বলে, তোকে তোর মা বাবা খুব স্বাধীনতা দিয়ে রেখেছে, তাই না? জাহ্নবী বলে, হ্যাঁ। ভান্নাজ বলে, কিন্তু তুই আর যেতে পারবি না। জাহ্নবী বলে, কেন আমি যেতে পারবো না? ভান্নাজ বলে, কারণ তুই আমার সাথে যাবি আমার বাড়িতে, সেখানে খুব মজা হবে। কি, যাবি তো আমার সাথে? তখন জাহ্নবী অনেক কষ্ট করে হ্যাঁ বলতেই যাবে, তখনই তার ভাই ধ্রুব চলে আসে আর জাহ্নবীকে তার সাথে খেলতে বলে। ধ্রুব তার দিদিকে বারবার খেলার কথা বলায় ভান্নাজের অনেক রাগ হয়। তাই সে জাহ্নবীকে বলে, তুমি তোমার ভাইয়ের সাথে আজ এত খেলা খেলো যেন তার আর খেলার ইচ্ছা না থাকে। তারপর জাহ্নবী সেখান থেকে তার ভাইকে নিয়ে খেলতে চলে যায় আর একটা দোলনাতে উঠে জোরে জোরে দোল দিতে থাকে, যার কারণে ধ্রুব অনেক ভয় পেয়ে যায় আর কান্নাকাটি শুরু করে দেয়। আর এই দৃশ্যটা উপর থেকে জ্যোতি দেখে ফেলে আর সে দূরে নিচে চলে আসে আর জাহ্নবীকে থামানোর চেষ্টা করে, কিন্তু জ্যোতি কোনোভাবেই জাহ্নবীকে থামাতে পারছে না। অন্যদিকে দেখা যায় ভান্নাজ শয়তানের মতো করে হাসছে। আর যখন এখানে কাবির চলে আসে, ভান্নাজ তখন জাহ্নবীকে থামতে বলে। তখন জাহ্নবী ভালো মেয়ের মতো কথা শুনে আর থেমে যায়। তখন জ্যোতি জাহ্নবীকে অনেক বকা দেয় আর ধ্রুবকে সেখান থেকে নিয়ে চলে যায়। তখন কাবির জাহ্নবীকে বলে, কি হয়েছে তোমার? এইসব কি আচরণ করছো তুমি? তখন ভান্নাজ বলে, হ্যাঁ জাহ্নবী, তোমার বাবা ঠিক বলেছেন, তোমার এমনটা করা উচিত হয়নি, তাই তোমার বাবাকে সরি বলে দাও। জাহ্নবী তখন তার কথা শুনে তার বাবাকে সরি বলে। কাবির তখন বলে, আমাকে সরি না বলে নিজের ভাইকে গিয়ে সরি বলো। এরপর দেখা যায় তারা সবাই খাবার খাচ্ছে। তখন সেখানে ভান্নাজ বলে, আমি জাহ্নবীর ব্যাপারে সব জানি, তার বয়ফ্রেন্ড আছে আর তার সাথে সে লাদাখ যাচ্ছে ট্রিপে। তখন জ্যোতি জাহ্নবীকে বলে, তুই এইসব কথা এই লোকের সাথে কেন শেয়ার করেছিস? তখন জাহ্নবী বলে, আমি জানি না মা, কেন জানি আমাকে আঙ্কেল যা বলছে তাই শুনতে ইচ্ছা করছে আর আমি তাই শুনে সবকিছু করছি। তখন ভান্নাজ বলে, তোমাদের মেয়ে ঠিকই বলেছে, দাঁড়াও আমি আর একটা জিনিস দেখাই তোমাদের। এরপর ভান্নাজ জাহ্নবীকে বলে, জাহ্নবী, তুমি এখনো তোমার বয়ফ্রেন্ডকে কল করো আর তাকে বলো তুমি তার সাথে ট্রিপে যাচ্ছ না এবং তার সাথে ব্রেকআপ করছো। জাহ্নবী তখন তার কথা মতো তার বয়ফ্রেন্ডের সাথে ট্রিপে যেতে মানা করে দেয় আর তার সাথে ব্রেকআপ করে ফেলে। এইটা দেখে জ্যোতি আর কাবির অনেক ঘাবড়ে যায় এবং তারা ভাবে কিছু তো একটা খারাপ করছে এই লোক, না হলে জাহ্নবী তার সব কথা কিভাবে শুনবে। তাই কাবির অনেক রেগে যায় আর ভান্নাজের কাছে এসে বলে, আমার মনে হচ্ছে এখন আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই প্লিজ আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যান। ভান্নাজ বলে, আমি কোথাও যাব না, আমার কাজ যতক্ষণ না শেষ হচ্ছে আমি কোথাও যাব না। তখন কাবির বলে, আমার কাছে এসব মজার কোনো মানে নেই আর আমার কাছে এত সময়ও নেই, তাই প্লিজ আপনি বের হয়ে যান। ভান্নাজ বলে, আমি মজা করছি না আর আপনি এটাকে মজা না ভাবলে আমি বেশি খুশি হব। কাবিরের এইসব কথা শুনে অনেক বিরক্ত লেগে যায়, তাই সে ভান্নাজকে ধরে সেখান থেকে বের করে দিতে চায়। আর তখনই তার সামনে জাহ্নবী চলে আসে আর তার বাবাকে থামিয়ে বলে, বাবা, আঙ্কেল কোথাও যাবে না, আমি তাকে যেতে দিব না। তখন কাবির জাহ্নবীকে বলে, আমার সামনে থেকে সরে যা। আর তখনই জাহ্নবী তার নিজের বাবাকে ধাক্কা মেরে দেয় আর বলে, আমি বলেছি তো আঙ্কেল কোথাও যাবে না। ভান্নাজ তখন হাসতে থাকে আর বলতে থাকে, দেখলে তো তোমার মেয়ে কি করেছে। তারপর ভান্নাজ গিয়ে আবারও বসে পড়ে আর যদি তার মেয়ের কাছে গিয়ে বলে, কি হয়েছে মা তোর, এরকম কেন করছিস? তখন জাহ্নবী বলে, আমাকে আঙ্কেল বলেছে তাই করছি। জ্যোতি বলে, সে যা বলবে তোকে কি তাই করতে হবে নাকি? এসব কি বলছিস তুই, কি হয়েছে তোর? ভান্নাজ তখন বলে,
হ্যাঁ, আমি যা বলবো তাই করা তার জন্য জরুরি, তাই না জানবি? জানবি বলে হ্যাঁ, আমাকে সে যা বলবে তাই করা আমার জন্য অনেক জরুরি। কাবির তখন ভান্ডাজকে জিজ্ঞেস করে, এই তুই কি করেছিস আমার মেয়ের সাথে যে আমার মেয়ে তোর সব কথা শুনছে? তখন ভান্ডাজ বলে, আমি কি করেছি তা আপনারাই অনুমান করুন। যদি তখন বলে, আপনি কি আমাদের মেয়েকে কালো জাদু করেছেন? ভান্ডাজ বলে, হ্যাঁ, আমি জানবির ওপর বশীকরণ করেছি। আপনার মেয়ে এখন আমার বশে আছে, আর এখন আমি যা বলবো জানবি ঠিক তাই করবে। আমরা সবাই যেমন ভগবানের ইশারাতে চলি ঠিক তেমনই মনে করুন। আপনার মেয়ের জন্য আমি তার ভগবান, সে আমার ইশারায় চলবে এখন থেকে। কাবির বলে, কি সব আজে বাজে কথা বলছিস তুই? ভান্ডাজ বলে, হ্যাঁ, এটাই সত্যি। তারপর দেখা যায় ভান্ডা জানবিকে আবারও ডেকে আনে। ভান্ডা জানবিকে প্রথমে বসতে বলে, জানবি তার কথা মতো বসে পড়ে। এরপর ভান্ডাজ জানবিকে আবার উঠতে বলে, আর জানবির সাথে সাথে উঠে বসে। ভান্ডাজ আবার তাকে বসতে বলে, জানবির সাথে সাথে বসে পড়ে। ভান্ডাজ এভাবে জানবিকে উঠা বসা করাতে থাকে। তারপর জানবিকে বলে, চা পাতি নিয়ে এসে সেটা খেয়ে নাও, কারণ ভান্ডাজ সেদিন দেখেছিল জানবির চা খাওয়ার কোনো অভ্যাস নেই, তার জন্য ভান্ডার জানবিকে চা পাতা খেতে বলে। এরপর ভান্ডার জানবিকে বলে, যাও তোমার বাবাকে একটা থাপ্পড় মারো। তখন জানবি তার বাবাকে থাপ্পড় মেরে বসে, আর এই থাপ্পড়ে কাবির একদম হতবাক হয়ে যায়। কাবির কোনোদিনও ভাবেনি তার মেয়ে কখনো তার গায়ে হাত তুলবে, আর আজকে এই লোকের বসে পড়ে সে কি না করে। তারপর ভান্ডার জানবিকে দিয়ে তার হাত পা টেপায় আর বলে, এখন আসল কথা হচ্ছে, আমি চাই আপনারা আপনাদের মেয়েকে আমার হাতে নিজ ইচ্ছায় তুলে দিন, কারণ আমি তাকে আমার সাথে নিয়ে যাব। যদি তখন তার হাত জোর করে বলে, দয়া করে এইসব বলবেন না, আমাদের মেয়েকে ছেড়ে দিন, আমরা কি ক্ষতি করেছি আপনার? তখন ভান্ডাজ বলে, কোনো ক্ষতি করেননি, কিন্তু আমার প্রয়োজন, তাই তাকে নিয়ে যেতেই হবে। আপনারা দয়া করে জানবিকে আমাকে দান করে দিন। তখন কাবির বলে, এটা তো কখনোই হবে না, আর আমি এটা হতেও দিব না। তখন ভান্ডাজ বলে, এটা তো হবেই, তবে কখন হবে সেটা হচ্ছে আসল প্রশ্ন, তাই আপনারা হাজবেন্ড ওয়াইফ আলোচনা করে আমাকে আপনার সিদ্ধান্ত জানান। কাবির তখন রেগে যায় আর বলে, আমাদের সিদ্ধান্ত একই থাকবে। ভান্ডাজ বলে, আপনার খুব তেজ তাই না? আমার এইসব মানুষ একদম পছন্দ না। আমার সামনে মানুষ কান্না করবে, হাতে পায়ে ধরবে, অসহায় হবে, আর এইসব দেখতে আমার খুব মজা লাগে। এরপর সেখানে ধ্রুব এসে বলে, মা, আমার এখন খুব ভয় করছে। ভান্ডাজ তখন বলে ওঠে, আমার আরো বেশি মজা লাগে যখন আমি রক্ত দেখি। আপনারা আমাকে মানা করে যাবেন, আর আমি এত সীমা অতিক্রম করব যে আপনারা আর সহ্য করতে পারবেন না। এটা বলে ভান্ডাজ জানবিকে লাথি মেরে ফেলে দেয়, আর স্বাভাবিকভাবেই কাবির এটা সহ্য করতে পারে না, তাই সে গিয়ে ভান্ডাজকে মারতে শুরু করে আর তার গলা টিপে ধরে। ভান্ডাজ তখন জানবিকে বলে, জানবি, তোর ভাইয়ের মাথা ফাটিয়ে দে। তখন জানবি ধ্রুবর দিকে এগিয়ে যায় তাকে মারার জন্য। জ্যোতি তাকে অনেক বাধা দেয়, কিন্তু কোনো লাভ হয় না। একসময় জানবি গিয়ে ধ্রুবর মাথা ফাটিয়ে দেয়, আর ধ্রুব অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই দুজন পুলিশ অফিসার আসে কাবিরের বাসায়। পুলিশ এসে দেখে ভেতরে অনেক জোরে গান বাজানো হচ্ছে, আর তারা সবাই এনজয় করছে। পুলিশ তখন তাদের বলে, কখন থেকে বেল বাজানো হচ্ছে, আপনারা কি শুনতে পান না? কাবির বলে, সরি অফিসার, আসলে গানের সাউন্ড এত বেশি ছিল তাই আমরা শুনতে পাইনি। পুলিশ অফিসার বলে, আমাদেরকে এখান থেকে কল করা হয়েছে, জ্যোতি নামের একজন কল করেছিল, তাই আমরা এখানে এসেছি। জ্যোতি বলে, কিন্তু আমি তো কখন থেকে এখানেই আছি, পার্টি এনজয় করছি, আমি বুঝতে পেরেছি এইসব কে করেছে, আর আমি জানি সে মোবাইল কোথায় লুকিয়ে রাখে। তারপর জ্যোতি রান্নাঘরে আসে, আর দেখা যায় সেখানে গ্যাস সিলিন্ডারের উপর বসে আছে জানবি, আর গ্যাস সিলিন্ডারের মুখ খোলা, যেখান থেকে প্রচুর পরিমাণে গ্যাস বের হচ্ছে। জানবির হাতে আছে ম্যাচ, সে যে কোনো সময় আগুন ধরিয়ে দিতে পারে, আর এইসব কাজ তাকে দিয়ে করাচ্ছে ভান্ডাজ। ভান্ডাজ এটা এর জন্যই করাচ্ছে যেন কাবির আর জ্যোতি পুলিশের সামনে তাদের মুখ না খুলে। এরপর জ্যোতি মোবাইলটা বের করে আনে আর কাবিরকে বলে, এই দেখো কাবির, তোমার ছেলের শয়তানি, সে হয়তো এইসব করেছে, আর তারপর আমার মোবাইলটা লুকিয়ে রেখেছে। পুলিশ অফিসার বলে, তাহলে এইসব আপনার ছেলে করেছে তো? কোথায় আপনার ছেলে? কাবির তখন পুলিশকে বলে, আসলে রাত হয়েছে তো তাই সে উপরে ঘুমাচ্ছে, আপনি যদি বলেন আমি তাকে ডেকে দিচ্ছি। তারপর কাবির ধ্রুবকে ডাকতে থাকে, আর আমরা তখন ধ্রুবকে দেখি সে বিছানায় অসুস্থ অবস্থায় শুয়ে আছে, আর এদিকে কাবির তার ছেলেকে ডেকে যাচ্ছে। তখন পুলিশ অফিসার বলে, আরে না না থাক, বাচ্চা মানুষ, আর ডাকতে হবে না, এমনিতে অনেক রাত হয়েছে, এখন আমরা চলে যাচ্ছি, আর আপনাদের ছেলেকে একটু সাবধানে রাখবেন। পুলিশ চলে যাওয়ার পর ভান্ডা জানবিকে বলে, জানবি বাইরে আসো, পুলিশ চলে গিয়েছে। এরপর জানবি বাইরে আসে। তারপর কাবির ভান্ডাজকে বলে, ধ্রুবর অবস্থা খুব খারাপ, তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। কিন্তু ভান্ডাজ কাবিরের কোনো কথাই শোনে না। তখন কাবির বলে, আচ্ছা তুমি কি চাও? যা চাও সব দিয়ে দেব, তুমি চাইলে এই বাড়িটাও তোমাকে লিখে দেব। তখন ভান্ডাজ বলে, আচ্ছা বাড়িতে যা কিছু আছে নিয়ে আসো, যাও। তারপর কাবির গিয়ে একটা ব্যাগ ভরে স্বর্ণ, টাকা পয়সা সবকিছু নিয়ে আসে আর ভান্ডাজকে দিয়ে দেয়। এরপর ভান্ডাজ টাকা পয়সা নিয়ে সেখান থেকে চলে যায়, আর কাবির দরজা আটকিয়ে জানবিকে গিয়ে জড়িয়ে ধরে। কিন্তু কাবির দেখতে পায় জানবি এখনো ভান্ডাজের
ভান্ডাজের নিয়ন্ত্রণে রয়েছে। এরপর কাবির গিয়ে দরজা খুলে দেখতে পায় টাকা ভর্তি ব্যাগটা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ভান্ডাজ। আর ভান্ডাজ তাদের বলে, কি ভেবেছিলে আমাকে টাকা দিয়ে কিনে ফেলবে? এটাই আসলে তোদের মানুষের সমস্যা। তোরা টাকার জন্য সবকিছু করতে পারিস। টাকা হচ্ছে তোদের দুর্বলতা, কিন্তু আমার জন্য টাকা দুর্বলতা নয়, কারণ আমি তো কোনো মানুষই না। আমি মানুষের থেকে অনেক উপরে উঠে গিয়েছি। তারপর সে আরো কিছু আজে বাজে কথা বলে, যা শোনার পর তারা আর নিতে পারছিল না। তখন ভান্ডাজ রুমের ভেতরে গিয়ে জানবিকে বলে, তুমি জানতে যখন এখানে মোবাইল আছে তাহলে আমাকে জানালে না কেন? ভুল যেহেতু করেছো এখন তোমাকে শাস্তি পেতেই হবে। এখানে আরেকটা কথা, জ্যোতির কাছে যে আরেকটা মোবাইল ছিল সেটা দিয়ে জ্যোতি পুলিশে কল করেছিল, আর এটাই ভান্ডাজ জেনে গিয়েছে। এর জন্য বাড়িতে পুলিশ আসলে ভান্ডাজ জানবিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, আর এর জন্য ভান্ডাজ জানবিকে শাস্তি দিতে যাচ্ছে। আর জানবির শাস্তি পাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর ভান্ডাজ বলে, তাহলে নিজের গালে নিজেই থাপ্পড় মারো। জানবি ভান্ডাজের কথা শুনে তার নিজের গালে থাপ্পড় মারতে শুরু করে, কিন্তু ভান্ডাজ বলে, এভাবে হচ্ছে না, আরো জোরে মারো, যেন তোমার বাবার কান পর্যন্ত সেটা পৌঁছে যায়। তারপর জানবি তার কথা মতো আরো জোরে থাপ্পড় মারে, আর সেটা বাইরে দাঁড়িয়ে থাকা তার মা বাবা দুজনেই শুনতে পায়। কিন্তু তারা পাথরের মতোই দাঁড়িয়ে থাকে, তারা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তাদের সাথে এসব। এরপর কাবির উপরে রুমে যায়। এদিকে জানবি থাপ্পড় মারতে মারতে তার ঠোঁট ফাটিয়ে রক্ত বের করে ফেলেছে। ভান্ডাজ তখন বলে, জানবি তুমি তো নাচ পারো তাই না? তাহলে আমার মোবাইল থেকে গান বাজাও আর নাচতে শুরু করো। এরপর জানবি তার কথা মতো নাচতে শুরু করে। এরপর বাইরে থেকে জ্যোতি ভেতরে এসে বসে পড়ে আর তার মেয়ের এসব কাজ দেখতে থাকে। ভান্ডাজ তখন জ্যোতিকে বলে, কি ভাবি মেয়েকে দান করতে চান নাকি? কিন্তু জ্যোতি কিছুই বলে না। জানবি এইভাবে নাচতে নাচতে একদম ক্লান্ত হয়ে পড়ে। তখন জ্যোতি তার জন্য এক গ্লাস পানি আনে, কিন্তু ভান্ডাজ বলে, না জানবি তুমি পানি খাবে না, ফেলে দাও। বেচারি জানবি না চাইতো পানিটা ফেলে দেয়, আর জ্যোতি অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। এদিকে কাবির তার ছেলের কাছে একটা রেকর্ডার পায়, যার মাধ্যমে যে কোনো কিছু রেকর্ড করা যায়। তখন কাবিরের মাথায় একটা প্ল্যান আসে, আর কাবির তার ছেলেকে বলে, তুই আমাকে একটা সাহায্য করতে পারবি বাবা? ধ্রুব বলে, হ্যাঁ বাবা করব। কিন্তু এরপর কি হয় সেটা আমাদের দেখানো হয় না। এরপর ভান্ডাজকে দেখানো হয়। ভান্ডাজ জ্যোতিকে বলে, ভাবি আপনি সব বাদ দিয়ে উপরে যান আপনার ছেলের কাছে, কিন্তু জ্যোতি যেতে চায় না। তখন ভান্ডাজ জানবিকে বলে, জানবি যাও একটা চাকু নিয়ে আসো। জানবি তার কথা মতো চাকু নিয়ে আসে। তখন ভান্ডাজ বলে, আমি 1 থেকে 10 বলার ভেতরে যদি তোমার মা এখান থেকে না যায় তাহলে তুমি তার গলা কেটে দিবে। তারপর ভান্ডাজ গুনতে শুরু করে, আর জানবি চাকু নিয়ে তার মায়ের দিকে তাকায়, আর 10 বলার আগে জ্যোতি সেখান থেকে উপরে চলে যায়। তখন ভান্ডাজ জানবিকে বলে, আমি এখন ঘুমাতে যাচ্ছি, আর এখানে কেউ আসলে তাকে চাকু দিয়ে শেষ করে দিবা। এদিকে উপরে এসে জ্যোতি তার ছেলেকে দেখে সে অসুস্থ অবস্থায় ঘুমাচ্ছে। তখন জ্যোতি কাবিরকে বলে, ভান্ডাজ জানবিকে নিয়ে যাবে। তখন কাবির বলে, আমি তাকে কোথাও নিয়ে যেতে দেবো না। আর জানবি এখন কি করছে? জ্যোতি চোখে জল নিয়ে বলে, জানবির নিচে ভান্ডাজকে পাহারা দিচ্ছে। তারপর কাবির ধীরে ধীরে নিচে নামে। জানবি মুখে কিছু বলতে না পারলেও সে তার চোখের পানি দিয়ে বুঝিয়ে বলছে, বাবা দয়া করে তুমি নিচে এসো না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তোমাকে সত্যি মেরে ফেলবো। বাবা দয়া করে তুমি নিচে নেমো না। এইসবের প্রেসারে জানবি সেখানে পেশাব করে ফেলে। আর একজন বাবা হিসাবে এটা দেখা কতটা যন্ত্রণা সেটা শুধু বাবারাই বুঝবে। এরপর কাবির নিচে না নেমে উপরে চলে যায়। এদিকে ভান্ডাজ ঘুম থেকে উঠে দেখতে পায় জানবি টয়লেট করে সেখানে দাঁড়িয়ে আছে। ভান্ডাজ তখন জ্যোতিকে বলে সে যেন জানবিকে পরিষ্কার কাপড় পরিয়ে দেয়। জ্যোতি ভান্ডাজকে বলে, তাকে আগে ক্লিন করতে হবে আর আমার সাথে যেতে দিতে হবে, তাই জানবিকে আমার সাথে যেতে দিন। কিন্তু ভান্ডাজ বলে, যা বলছি তাই করেন, আর এখানে সব কাজ করতে হবে। আর এই জানবি তুমি তোমার শর্টসকে এখানেই খুলে ফেলো। তার কথা মতো জানবি তার কাপড় খুলতে শুরু করে। জ্যোতি জানবিকে আড়াল করার চেষ্টা করে, আর ভান্ডাজকে বলে, দয়া করে এমন আচরণ করবেন না, আমি আপনার পায়ে পড়ছি। জানবি ছোট বাচ্চা একটা মানুষ। ভান্ডাজ তখন বলে, তাই তো বলছি এত নাটক না করে কাপড় এনে পরিয়ে দিন। এরপর জ্যোতি উপর থেকে কাপড় এনে জানবিকে পরিয়ে দেয়। কাপড় পরানোর সময় জানবি তার মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। মা হিসেবে জ্যোতির আর এসব সহ্য হচ্ছিল না, তাই তার নিজের সব ধৈর্য ভেঙে ঝাঁপিয়ে পড়ে ভান্ডাজের উপর আর তাকে প্রচুর মারতে থাকে। হঠাৎ করে যেন জ্যোতির ভেতরে মায়ের আসল শক্তিটা জেগে ওঠে। আর ওই সময় কাবির উপর থেকে নিচে নেমে আসে, আর নিচে নেমে প্রথমে জানবিকে বেঁধে ফেলে। তারপর ভান্ডাজকে প্রচুর মারে আর গলাতে চেপে ধরে বলে, বল আমার মেয়েকে মুক্ত করে দিবি। ভান্ডাজ তখন জানবিকে বলে, তুমি ততক্ষণ পর্যন্ত হাসো যতক্ষণ না তুমি মারা যাও। তখন জানবি জোরে জোরে হাসতে থাকে পাগলের মতো। কাবির এসব নিতে না পেরে ভান্ডাজকে ছেড়ে দেয়, কারণ কাবির বুঝতে পারে সে যদি ভান্ডাজকে মেরে ফেলে তারপরও তার মেয়ে হাসতেই থাকবে, কারণ জানবি এখনো তার বসেই রয়েছে। ভান্ডাজ তখন কাবিরকে বলে, কি হলো মার, আমাকে মারছিস না কেন? আর এইসব কিছু ধ্রুব উপর থেকে দেখছিল যে তার মা বোন আর বাবার কি অবস্থা করে দিয়েছে ভান্ডাজ। এরপর ভান্ডাজ জানবিকে হাসি বন্ধ করতে বলে, আর জানবি হাসি বন্ধ করে দেয়। তারপর ভান্ডাজ বলে, আমার মনে হচ্ছে তোমার বাবা এটা চায় যে তুমি আগের মতো হাসতে থাকো,
তুমি আগের মতো নর্মাল হয়ে যাও, আমি তোমাকে সব সময়ের জন্য মুক্ত করে দেই। তো চলো, ঠিক আছে, এটাই করে দিব। আর এই কথাটা বলে ভান্ডাজ কত বড় ভুল করলো সেটা নিজেও জানে না। তো যাই হোক, এরপর ভান্ডাজ আরো বলে, কাবির আমি প্রমিস করছি আমি জাহ্নবীকে মুক্তি দিয়ে দিব, শুধুমাত্র তুমি জাহ্নবীকে আমার সাথে আসতে দাও। আর আমি ওয়াদা করছি জাহ্নবীকে খুব তাড়াতাড়ি সব দিক থেকে সম্পূর্ণভাবে মুক্তি দিয়ে দিব। কিন্তু কাবির আর জ্যোতি রাজি হয় না। তখন ভান্ডাজ জাহ্নবীর বাঁধন খুলে দেয় আর বলে, জাহ্নবী তুই একটা কথা জানিস, মৃত মানুষের না কোনো ব্যথা হয় না, তুই এই চাকু দিয়ে তোর ভাইকে মেরে ফেল। ভান্ডাজের কথা মতো জাহ্নবী চাকু নিয়ে তার ভাইকে মারতে উপরে চলে যায়। তখন কাবির চিৎকার করে ধ্রুবকে দরজা লাগাতে বলে। এরপর তারাও জাহ্নবীর পিছনে পিছনে উপরে যেতে থাকে। এদিকে ধ্রুব দরজা লাগানোর আগেই সেখানে জাহ্নবী চলে আসে আর তাকে মারতেই যাবে। তখন জ্যোতি আর কাবির তাকে ধরে ফেলে আর অন্য রুমে নিয়ে যায়। তখন জ্যোতি জাহ্নবীকে 2টা থাপ্পড় দেয় আর বলে, কি করছিস এইসব তুই? জাহ্নবী নিচে বসে পড়ে কান্না করতে করতে বলে, মা আমি কিছু জানি না এইসব কি করে করছি, কেন করছি, আমার নিজের উপর কোনো কন্ট্রোল নেই। আমি আমার ভাইকে কি করে মারতে পারি বাবা, আমাকে প্লিজ হেল্প করো, আমাকে বাঁচাও। তখন কাবির বলে, আমি সব ঠিক করে দিব মা, তুই কোনো চিন্তা করিস না। তখন জাহ্নবী বলে, এভাবে কিছু হবে না, আর আমার কি করতে হবে আমি তা ভালো করেই জানি। এটা বলে জাহ্নবী পিছনে যেতে থাকে। তখন কাবির বলে, কি জানিস তুই? আমি জানি আমাকে কি করতে হবে। এটা বলে জাহ্নবী সেই রুমের দরজা বন্ধ করে দেয়। তখন জ্যোতি আর কাবির তাকে বলে সে যেন তার ভাইকে না মারে, কিন্তু জাহ্নবী তো আর কারো কথা শোনার মতো অবস্থায় নেই। এরপর জাহ্নবী চাকু হাতে নিয়ে ধ্রুবকে মারতে যায়, কিন্তু ধ্রুবকে সে কোথাও খুঁজে পায় না। একসময় গিয়ে জাহ্নবী ধ্রুবকে ছাদে খুঁজে পায় আর তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। জ্যোতি আর কাবির ছেলের মৃত্যু দেখে একদম পাথর হয়ে গিয়েছে। যখন তারা তাদের ছেলের পাশে বসে কাঁদছিল তখন ধ্রুবর জ্ঞান ফিরে আসে। তখন ভান্ডাজ এসে বলে, বাঁচিয়ে নাও নিজের ছেলেকে। এরপর তাদের একটা অপশন দেয়, হয় তাদের ছেলেকে বাঁচাতে হবে, না হয় তাদের মেয়েকে বাঁচাতে হবে। তাদের চোখের সামনে ছিল ছেলের রক্তাক্ত দেহ। ছোট ছেলের দিকে তাকিয়ে কাবির ভান্ডাজকে জাহ্নবীকে নিয়ে যেতে বলে। তখন ভান্ডাজ তাকে ধন্যবাদ জানায় এবং তাদের বলে, আমার সাথে সাথে আবার বলো তোমাদের মেয়েকে তোমরা আমার কাছে উৎসর্গ করলা। কাবির তখন সব বলে দেয় আর তাদের মেয়েকে নিয়ে যেতে বলে। ভান্ডাজ আসলে তাদের মেয়েকে জোর করে নিয়ে যেতে চাচ্ছিল না, কারণ এতে করে যে কোনো সময় সেই বশীকরণ থেকে বেরিয়ে আসতে পারে। কারণ জাহ্নবীর হয়তো তার মা বাবার কথা মনে পড়তে পারে, কিন্তু তার মা বাবা যদি তার মেয়েকে দান করে দেয় তাহলে তার বশীকরণ ভাঙতে পারবে না। তো যাই হোক, এরপর ভান্ডাজ জাহ্নবীকে নিয়ে সেখান থেকে চলে যায়। জাহ্নবী যখন চলে যাচ্ছিল তখন জাহ্নবীর চোখে আমরা অনেক কষ্ট আর পানি দেখতে পাই। এরপর কাবির ধ্রুবকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। তখন এই অবস্থাতেও ধ্রুব তার বাবাকে বলে, দিদিকে প্লিজ আমাদের কাছে নিয়ে এসো, তাকে প্লিজ হারিয়ে যেতে দিও না বাবা। এরপর কাবির জ্যোতির সাথে ধ্রুবকে হাসপাতালে পাঠিয়ে দেয় আর কাবির চলে যায় তার মেয়েকে ফিরিয়ে আনার জন্য। প্রথমে কাবির একটা মোবাইল থেকে ভান্ডাজের লোকেশন দেখে নেয়। একটু আগে যখন ভান্ডাজের উপর জ্যোতি ঝাঁপিয়ে পড়েছিল তখন ভান্ডাজের মোবাইলে কাবির একটা লোকেশন ট্যাগার লাগিয়ে দিয়েছিল। সেই লোকেশনটা দেখে কাবির তাদের দিকে এগোচ্ছিল। অন্যদিকে আমরা ভান্ডাজকে দেখতে পাই ঘন জঙ্গলের দিকে আসছিল জাহ্নবীকে নিয়ে। পথে একটা মেয়েকে দোলনায় দোল খেতে দেখা যায়। ভান্ডাজ তাকে বলে, আর কত দোলনায় দোল খাবি, চল আমার সাথে, মুক্তির সময় চলে এসেছে। মেয়েটা হয়তো অনেকদিন থেকে এখানে ছিল, তাই সে দোলনা থেকে নেমে নিজে পায়ে হাঁটতে পারছিল না। এরপর ভান্ডাজ একটা জায়গায় সবাইকে নিয়ে আসে আর জাহ্নবীকে বলে, আমি তোমার মা বাবাকে বলেছিলাম না তোমাকে খুব তাড়াতাড়ি মুক্ত করে দিব। জাহ্নবী বলে, হ্যাঁ। ভান্ডাজ বলে, আজ হচ্ছে সেই দিন, চলো তোমাকে মুক্ত করার সব কাজ করা যাক, আজকে আমি সবাইকে মুক্ত করে দিব। এরপর আমরা দেখতে পাই আসলে কিসের মুক্তির কথা বলছে ভান্ডাজ। সে আসলে একটা অনেক বড় অগ্নিকুণ্ড তৈরি করেছে আর সেখানে এই সমস্ত মেয়েদেরকে আগুনের মধ্যে ফেলে দিয়ে জাদু করবে, কারণ সে নিজেকে ঈশ্বর দাবি করে। আর সব মেয়েকে একসাথে বলে দিলে ভান্ডাজ আরো শক্তিশালী হয়ে যাবে। এখন তো সে কাউকে কিছু খাওয়ানোর মাধ্যমে বশ করতে পারে, কিন্তু এরপরে সে নিজের চোখের ইশারাতে মানুষকে বশ করে ফেলতে পারবে আর পুরো পৃথিবীতে রাজত্ব করবে। সে এখন আর মানুষ নেই, শয়তানে পরিণত হয়েছে। তো এই দিকে জ্যোতি আর তার ছেলেকে নিয়ে হসপিটালে যাচ্ছে আর অন্যদিকে কাবির তার মেয়েকে আনতে জঙ্গলের দিকে যাচ্ছে। আর আমরা ভান্ডাজকে দেখতে পাই সে তান্ত্রিকের মতো সেজে চিৎকার করছিল আর তার সাথে সাথে সেখানে উপস্থিত প্রত্যেকটা মেয়ে চেঁচাচ্ছিল। ভান্ডাজ তখন সবাইকে বলে, সবার নিয়ম মনে আছে তো? মেয়েরা বলে, হ্যাঁ আমাদের সব নিয়ম মনে আছে। এরপর ভান্ডাজ একটা পুতুল হাতে নিয়ে বলে, আমি এই পুতুলটাকে আগুনে ফেলার সাথে সাথে তোমরা এগিয়ে যাবে আগুনের দিকে, আর যখন আমি এই লাল পুতুলটাকে আগুনে ফেলে জ্বালিয়ে দিব তখন তোমরা মুক্তির জন্য সবাই মিলে আগুনে ঝাঁপিয়ে পড়বে। এরপর সে প্রথমে কালো পুতুলটা ফেলে আর ওইদিকে কাবির তাড়াতাড়ি করে আসছিল সেই দিকে, কিন্তু পথে কাবিরের সাথে কয়েকজনের লড়াই হয় যারা সবাই ভান্ডাজের বসে ছিল। অন্যদিকে ভান্ডাজ একের পর এক কালো পুতুল আগুনে ফেলতে থাকে আর সব মেয়েরাও ধীরে ধীরে আগুনের দিকে এগিয়ে আসতে থাকে। তখনই সেখানে চলে আসে কাবির, কিন্তু সেখানে সব মেয়েরা কাবিরকে মেরে তার অবস্থা খারাপ করে দিয়েছে আর তাকে টেনে নিয়ে এসে ফেলা হয় ভান্ডাজের পায়ের কাছে। ভান্ডাজ তখন বলে, এটা কি করলে কাবির, তোমার এখানে আসা উচিত হয়নি, একদমই ঠিক কাজ করলে না তুমি। দেখছো তো এরা তোমার কি অবস্থা করলো। আর এখানে যতগুলো মেয়ে আছে না সবাইকে আমি সোজাভাবে বলে দিয়েছি যদি আজ আমাকে কেউ বিরক্ত করে তাহলে সব মেয়েরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর আমি বললে তারা এখনই
সেটাই করবে। আসলে এই ভগবানের একটাই দোষ, তিনি সবার হাতে সবার ক্ষমতা দিয়েছেন, তাদের যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু এটা ঠিক না। আমি এখানে সেই ভুলটাকেই সঠিক করার চেষ্টা করছি। যখন এখানে সব মেয়েরা আগুনে পুড়ে যাবে, মানে তোমার আদরের মেয়েও যখন পুড়ে যাবে, তখন আমার আর কাউকে বশীকরণ করার জন্য লাড্ডু বা কোনো কিছু খাওয়াতে হবে না। আমি যে কাউকে চোখের ইশারায় আমার গোলাম বানিয়ে নিতে পারবো। সম্পূর্ণ পৃথিবী চলবে আমার ইশারায়। এরপর ভান্ডাজ একে একে সব কালো পুতুল ফেলে দেয় আগুনে। তখন সবাই একদম আগুনের কাছে এগিয়ে আসে, আর মাত্র এক পা এগুলেই সবাই আগুনে পড়ে যাবে। তবে যখনই ভান্ডাজ লাল পুতুলটা আগুনে ফেলতে যাবে, তখনই কাবির সেখানে রাখা আগুন দিয়ে তার পা পুড়িয়ে দেয়, আর লাল পুতুলটা পড়ে যায় কাবিরের হাতে। ভান্ডাজ পুতুল নেওয়ার জন্য নিচের দিকে ঝুঁকলে কাবির তখন তার হাতে থাকা চাকু দিয়ে ভান্ডাজের জিহ্বাটা কেটে দেয়, যাতে সে তার মুখ দিয়ে আর কোনো কথাই বলতে না পারে। জিহ্বা কেটে ফেলার ফলে ভান্ডাজ দূরে গিয়ে ব্যথায় ছটফট করতে থাকে, আর ভান্ডাজ মেয়েদের কিছু আদেশ করতে পারে না। তবে আদেশ করতে না পারলেও তাদের সবাইকে আগে থেকেই বলা ছিল, তাকে কেউ আঘাত করলে তারা যেন তাকে না ছাড়ে। তাই সেই কথা মতো একসাথে সব মেয়েরা ঝাঁপিয়ে পড়ে কাবিরের উপর। তখন কাবির তার আসল খেলাটা ভান্ডাজকে দেখিয়ে দেয়। কাবির একটা রেকর্ডার চালু করে দেয়, যেখানে ভান্ডাজের গলা ছিল। সে বলতে থাকে, তুমি আগের মতো হাসো আর আগের মতো নর্মাল হয়ে যাও, সব সময়ের জন্য আমি তোমাকে মুক্ত করে দিলাম। আর এই কথাগুলো ভান্ডাজ কাবিরের বাড়িতেই বলেছিল, আর কাবির তখন সেই কথাগুলো রেকর্ড করে নিয়েছিল। আর পরে আগের আর পিছনের কথা কেটে দিয়ে একটা এমন রেকর্ড বানিয়েই ফেলে, যার মাধ্যমে সব মেয়েরা ভান্ডাজের বশীকরণ থেকে মুক্ত হয়ে যায়। তোমাদের কি মনে আছে, কাবির তার ছেলের কাছে একটা সাহায্য চেয়েছিল? ঠিক এই সাহায্যটাই চেয়েছিল। কাবির তার ছেলের কাছ থেকে রেকর্ডারটা নিয়েছিল। তো যাই হোক, এরপর কাবির তার মেয়েকে জড়িয়ে ধরে আর স্বস্তির একটা নিঃশ্বাস নেয়। এর কিছুদিন পর আমরা কাবিরকে হসপিটালে দেখতে পাই। সেখানে পুলিশ অফিসার আসে আর তাকে ধন্যবাদ দিয়ে বলে, আপনার জন্য আমরা ওখান থেকে এতগুলো মেয়েকে উদ্ধার করতে পেরেছি। তারা সবাই তাদের পরিবারের কাছে ফিরতে পেরেছে। এমন অনেক কেস আমার হাতে এসেছিল, আমরা জান প্রাণ দিয়ে খুঁজেছি, কিন্তু কাউকেই পাইনি। সময়ের সাথে সাথে তাদের পরিবারের আশা ভেঙে যায় তাদের মেয়েদেরকে ফিরে পাওয়ার, আর আমরাও আশা ছেড়ে দিই এটা ভেবে হয়তো তারা আর কেউই বেঁচে নেই। তবে আপনার কারণে আজ সত্যিই সবাইকে খুঁজে পাওয়া গিয়েছে। কাবির বলে, আর ওই লোকের কি খবর? মানে কাবির ভান্ডাজের কথা বলছিল। পুলিশ অফিসার বলে, তাকে এখনো পাওয়া যাচ্ছে না, তবে তার উপর অনেক কেস আছে, যেমন খুন থেকে শুরু করে সব। আপনি চিন্তা করবেন না, তাকে পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। এই বলে অফিসার সেখান থেকে চলে যায়, আর জানবীর তার বাবার কাছে এসে তাকে জড়িয়ে শুয়ে থাকে। আর এখানে কাবিরের চোখে একটা রহস্য দেখা যায়, যা আমরা একটু পরেই জানতে পারবো। তো এরপর আমাদের 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা একটা ছেলেকে দেখি মরা ইঁদুর নিতে, আর সে অন্য কেউ নয় বরং কাবির। এখন প্রশ্ন হচ্ছে, কাবির ইঁদুর দিয়ে কি করবে? দেখা যায় কাবির মাটির নিচে একটা অন্ধকার বাংকারে আসে, আর সেখানে একটা লোক ছিল শিকলবন্ধী, আর সে অন্য কেউ নয়, সে ছিল শয়তান ভান্ডাজ। আর সেদিন কাবির ভান্ডাজের জিহ্বা কেটেই ছেড়ে দেয়নি, বরং কাবির ভান্ডাজকে এখানে এনে বন্দী করে রেখেছে। আর তাকে সে খাবার হিসাবে মরা ইঁদুর আর চা পাতি দেয়, কারণ সে তার মেয়ে সহ অন্যান্য মেয়েদেরকেও এভাবে টর্চার করে আসতো। আর কাবির আজকে তার সাথে একই কাজ করছে। কাবির তাকে একটা কলা খাওয়ার লোভ দেখায়, কিন্তু সেটা তাকে না দিয়ে সে তার চোখের সামনে থেকে সেটা দূরে ফেলে রাখে। কাবির তখন ভান্ডাজকে বলে, তুই এই সবকিছু ক্ষমতার জন্য করেছিস, তাই না? আসল ক্ষমতা কি জানিস? একজন মা যখন তার সন্তানের জন্য লড়াই করে, সেটাকে বলে আসল ক্ষমতা। মা বাবা তার সন্তানের জন্য সে সবকিছু সহ্য করতে পারে আর হজম করতে পারে, যা কেউ কখনো কল্পনাও করেনি। তোকে আমি বলেছিলাম না যে তুই একদিন নরকে থাকবি? এটাই হচ্ছে তোর নরক, আর তুই এখানে ধুকে ধুকে মরবি। এই বলে কাবির সেখান থেকে চলে যায়, আর অন্ধকারে ভান্ডাজ শুধু চিৎকার করতে থাকে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। আর এরকম কাহিনী আমাদের পৃথিবীতে প্রায় অনেক জায়গায় হয়ে থাকছে। কেউ ভালোবাসা পাওয়ার জন্য এসব কাজ করে, কেউ বড়লোক হওয়ার জন্য এসব কাজ করে, আবার কেউ প্রতিশোধের নেশায় এসব খারাপ এবং নিকৃষ্ট কাজগুলো করে থাকে। যারা এই কাজগুলো করে থাকে তারা তো পৃথিবীতে কোনো শান্তি পায়ই না, বরং পরকালেও কোনো শান্তি পাবে না। তাই এইসব পাপ কাজ থেকে সবাই দূরে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।